এই তুই শালা চটি চাটা, এই তুই মমতা চটি চাটা, এই তুই মমতা মারবো না রে তোর। হুমায়ুন কবির সিকিউরিটি গার্ড পেয়েছে। এবিপি আনন্দের ওই যে সাংবাদিক ছিল তিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন এমএলএ হোস্টেলের সামনে কিড স্ট্রিটে। এক তৃণমূলী দালাল মাথায় টুপি পরে বাইক নিয়ে, হেলমেট না নিয়ে, বাইকে তার হেলমেট নেই, সে হেলমেট পরে গাড়ি চালাতে শেখেনি, সেখানে সে বলছে দালাল। আরে নিজের নিয়ম মানছে না, তা দেখা যাবে বাইকের লাইসেন্সও নেই, বাইকের পলিউশনও ফেল, পুলিশের ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করা উচিত। যে কলকাতার রাস্তায় কিভাবে হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছে, যে নিজেই আইন মানছে না, সে আর একজনকে দালাল বলছে। যে দিদির পা চাটছে, দিদিই সবচেয়ে বড় দালাল। বলেছিল ওয়াকআপ আনতে দেবো না, কিছু হতে দেবো না, ওয়াকআপ বিল পাস হয়ে গেল, সবই হয়ে গেল। বলেছিল এসআইআর হতে দেবো না, এসআইআর হয়ে গেল। বলেছিল যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের উন্নয়ন হবে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে ওদের যারা পা চাটা আছে ফিরাদ হাকিম থেকে এরা সব, এদের উন্নয়ন হচ্ছে, আর বাকি সংখ্যালঘুরা বাইরে লেবার খাটতে যাচ্ছে। এটাই পশ্চিমবাংলার অবস্থা। ঠিক আছে। সবচেয়ে বড় বিজেপির দালাল যদি কেউ হয়ে থাকে তো মমতা ব্যানার্জি নিজে বিজেপির দালাল, যিনি বিজেপির সঙ্গে কেন্দ্রের সরকারে ছিলেন, কয়লা মন্ত্রী, দপ্তরবিহীন মন্ত্রী, রেলমন্ত্রী, রাজ্যে নির্বাচনে লড়েছেন জোট করে, একসাথে সরকার চালিয়েছেন, বিজেপির সাহায্যে ভোট লড়েছেন। তো সবচেয়ে বড় দালাল তো ওরা। পার্লামেন্টে যখন ভোট হচ্ছে তখন সেই ভোটে মমতা ব্যানার্জি বিজেপির যে বিল আনছে সেই বিলে তার এমপিরা অনুপস্থিত। দেব যাচ্ছে না, কুচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বাসুনিয়া যাচ্ছে না, মহুয়া মৈত্র, এরা সব যা বিজেপি বলছে এক কথায় সেই কথাই বলছে গিয়ে পার্লামেন্টে। তো সুতরাং এখানে যদি কেউ দালাল হয়ে থাকে তো মমতা ব্যানার্জি এবং তার সাংসদরা দালাল। ইতিমধ্যে দেখলাম যে হুমায়ুন কবিরকে যখন দল থেকে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়, তার সব সিকিউরিটি তুলে নেওয়া হয়। কেন্দ্র সরকার অর্থাৎ অমিত শাহ দপ্তর এই হুমায়ুন কবিরকে নিরাপত্তা দিচ্ছে। কি বলবেন এই প্রসঙ্গে? ওনার রাজ্য সরকার প্রদত্ত যে সিকিউরিটি ছিল শেষ পর্যন্ত দুটো কনস্টেবল এসে দাঁড়িয়েছিল। সুতরাং দুটো কনস্টেবল তারা হুমায়ুন কবির যেখানে থাকতো 100 মিটার দূরে ভয়ে দাঁড়িয়ে থাকতো, তো তাদের দ্বারা তো সম্ভব না। এবং উনি বারবার আক্রান্ত হচ্ছিলেন, তার জন্য বিভিন্ন প্রশাসনিক দপ্তরে সিকিউরিটি চেয়ে আবেদন করেছেন। সেখান থেকে যখন পাননি তখন মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। মহামান্য হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরে হাইকোর্টের নির্দেশে হুমায়ুন কবির Y+ ক্যাটাগরি সিকিউরিটি গার্ড পেয়েছেন। এবং এটা ওনার রাজনৈতিক দলের একটা চেয়ারম্যান, বর্তমান বিধায়কও বটে এখন। তো সুতরাং এটা ওনার প্রাপ্য ছিল। কোর্ট বুঝেছে, মনে করেছে, কেন্দ্রীয় সরকার মনে করেছে Y+ ক্যাটাগরি দরকার, তাই Y+ ক্যাটাগরি ওনাকে দেওয়া হয়েছে। হুমায়ুন কবির কিছুদিন আগে দাবি করেছিল যে আমাকে প্রেসারে রাখতে আমার জামাইকে তৃণমূলের প্রার্থী করতে চায় মুর্শিদাবাদে কোন এক। হ্যাঁ, তো এটাই তো তৃণমূলের রাজনীতি। যেমন নওশাদ সিদ্দিকী ফুরফুরাতে আইএসএফ করে বলে ওখানে কাসিম সিদ্দিকীকে দরকার, তাই কাসিম সিদ্দিকীকে পদ দিয়ে দিয়েছে, গাড়ি দিয়ে দিয়েছে। তেমনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে কাউন্টার করতে গেলে ওনার জামাইকে দরকার, কারোর জামাই, কারোর মেয়ে, কারোর ভাই, এইসব নিয়ে তৃণমূল টানাটানি করে। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক দেশ বা রাজ্য, সেই জায়গায় কেউ মন্দির কেউ মসজিদ করতেই পারে। অমিত শাহ তিনি এলেন, এসে বললেন বাবরি মসজিদ হচ্ছে পশ্চিমবাংলায়, তিনি এদিনে আক্ষেপ প্রকাশ করলেন। কিন্তু তিনি বললেন না যে মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ মন্দির করলো, রাজারহাটে দুর্গাঙ্গন করছেন, শিলিগুড়ি মহাকাল করছেন। তাহলে কি ভারতবর্ষ থেকে গণতন্ত্রটা বিলীন হতে চলেছে আস্তে আস্তে? উনি ওনার রাজনৈতিক বক্তৃতা রেখেছে, তার জবাব মানুষ দেবে। কিন্তু মমতা ব্যানার্জি যে পদে পদে ভুল করছে, মন্দির করতেই পারে। বাংলার সনাতনীরা মন্দির চাইলে দীঘায় যে জগন্নাথ মন্দির করেছে সেই জগন্নাথ মন্দিরের চেয়ে অনেক ভালো মন্দির এখানে করে দেওয়ার ক্ষমতা রাখে। একবার যদি কোনো বলতো মমতা ব্যানার্জি যে এটা হিন্দুদের একটা ট্রাস্ট হবে, সবাই এখানে দান করুন, দেখতেন অনেক বড় মন্দির হয়ে যেত, পয়সা থেকে যেত। কিন্তু সেটা উনি করেননি। উনি সরকারি খরচে হাসপাতাল বানানোর জায়গায় মন্দির বানিয়ে ফেলেছে, উনি সরকারি খরচে স্কুল বানানোর জায়গায় মন্দির করে ফেলেছে, উনি সরকারি খরচে যে সব রাজ্য সরকারের আন্ডারে যেসব শিল্পগুলো আছে সেগুলোকে বাঁচানোর জায়গায় উনি মন্দির করে ফেলেছে। আসলে উনি বুঝতে পেরে গেছে যে এরপরে যখন সরকার থেকে চলে যাবে, মন্দিরের বাইরে ওদের যারা দলের যারা আছে আমচা চামচারা, তারা ওখানে বাটি হাতে বসবে, তাই উনি মন্দির করছেন। আপনি যে মন্দিরের কথা বললেন যে মমতা ব্যানার্জি জনগণের টাকায় করছেন, আমরাও দেখছি। কিন্তু হুমায়ুন কবির তিনি তার পয়সা এবং তার কমের পয়সা নিয়ে তিনি বাবরি মসজিদ দখল করছেন, তাকে দল থেকে বার করে দেওয়া হলো। অভিযোগ কি না হুমায়ুন কবির ধর্ম নিয়ে রাজনীতি করছে? তো ধর্ম নিয়ে রাজনীতি, উনি তো মসজিদটা করবেন 2024 সাল থেকে বলছেন। 24 সাল থেকে তখন মনে হয়নি কারণ,
কিন্তু উনি যে করে ফেলবেন এটা মমতা ব্যানার্জি বুঝতে পারেনি। তাই দেখুন এই মসজিদ নিয়েও দুটো মামলা এখানে হয়েছিল, সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে, প্রত্যেক কটা মামলাতেই হুমায়ুন কবিরের জয় হয়েছে, কোনো জায়গায় ওনাকে পরাজিত হতে হয়নি। এবং অনেকে শুধু বাবরি মসজিদের যে মসজিদ হচ্ছে ওখানে শুধু মুসলমানরা না, অনেক সনাতনী ভাইও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, কেউ ইট, কেউ অন্যান্য বিভিন্ন মেটেরিয়ালস দিয়ে, টাকা পয়সা দিয়ে, ওনারাও সাহায্য নিজের থেকে স্বতঃপ্রণোদিতভাবে, সেখানেও কোনো বাধা নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গে মন্দির মসজিদের রাজনীতি যদি কেউ নিয়ে আসে বর্তমানে, সেটা মমতা ব্যানার্জি নিয়ে আসছে। মহাকাল মন্দির করছে, প্রথমত তো ভারতবর্ষের বুকে মহাকাল মন্দির নেই, মহাকাল মন্দির আছে ভুটানে, ছোট মহাকাল বড় মহাকাল ভুটানের মধ্যে পড়ে। যদি উনি মহাকাল মন্দির বলতেন যে উত্তরবঙ্গের মানুষেরা, পশ্চিমবঙ্গের সনাতনীরা মহাকাল মন্দির করব, এখানে চাঁদা দাও, মানুষ দুহাত ভরে দিত, শুধু হিন্দুরা কেন মুসলমানরাও দিয়ে দিত। কিন্তু সেখানে উনি করলেন কি সরকারি খরচে, অর্থাৎ সরকারের কাজ এটা নেই কি মানুষকে সার্ভিস দিতে হবে, ডিএ দিতে হবে সরকারি কর্মচারীদের, যাদের স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে স্বচ্ছভাবে, এইটা ওর দায়িত্বের মধ্যে পড়ে না। ওর দায়িত্বের মধ্যে পড়ে পূজারী নিয়োগ করা, মন্দির নিয়োগ করা, ইমাম ভাতা চালু করা, এইসব ওর দায়িত্বের মধ্যে পড়ে। মানুষের জবাব 26 সালে দেবে। ভারতবর্ষের মতো গণতান্ত্রিক বৃহত্তম দেশে ধর্ম নিয়ে রাজনীতিটাকে আপনি কেমন ভাবে দেখছেন? ধর্ম তো রাজনীতির পার্টই না, রাজনীতির পার্ট হওয়া দরকার বেকারত্ব কিভাবে দূর হবে, কিভাবে মানুষকে আরো মানুষের হাতে কাজ তুলে দেয়া হবে, কিভাবে মানুষের হাতে বিভিন্নভাবে তাদেরকে যে সব এলাকায় তাদের উপর অত্যাচার হচ্ছে, ফলস কেস দেওয়া হচ্ছে, এগুলো কি করে বন্ধ হবে। সরকারের উচিত তো হচ্ছে স্বাস্থ্য পরিষেবা দেয়া, অ্যাডমিনিস্ট্রেশন চালানো, কর্মসংস্থান সৃষ্টি করা, নিরাপত্তা দেয়া। কিন্তু সব কটাতেই যখন সে ফেলিওর হয়ে যায় তখন সে ভগবানের আশ্রয় নিয়ে নেয়। বর্তমানে মুখ্যমন্ত্রী তাই 6 লক্ষ কোটি হাজার টাকা দেনা করেছেন মমতা ব্যানার্জি একা, আর বামফ্রন্টের ছিল প্রায় 2 লক্ষ কোটি টাকা। বর্তমানে রাজ্যে 8 লক্ষ কোটি হাজার টাকা দেনা। এই প্রসঙ্গে কি বলবেন? প্রত্যেকের মাথায় যে একটা ছেলে জন্মাচ্ছে বর্তমানে বিভিন্ন হসপিটালে, দেখুন তার মাথায় গিয়ে লিখে দিন যে তুমি 74 থেকে 75 হাজার টাকা অ্যাভারেজে ঋণ নিয়ে জন্মাচ্ছ। সরকার বাচ্চা জন্মালে ওই কিসব সাবান টাবান এইসব, একটা গাছ, মাকে 2000 টাকা এইসব দেয়, কিন্তু তাকে এটা বলে দেয় না যে এখানে 74-75 হাজার টাকা ঋণ নিয়ে জন্মালো। সুতরাং পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেক কটা মানুষের মাথায় 70 থেকে 74-75 হাজার টাকা ঋণ, সেই ঋণ বাড়িয়েছে মমতা ব্যানার্জি সরকার। বা যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেনি তখন বলতো যে বামফ্রন্ট যে ঋণ করেছে এক একজনের মাথায় 12,000 টাকা করে ঋণ আছে, কিন্তু আজকে নিয়ে চলে গেল 74,000 টাকায়। অর্থাৎ ধার করছে আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে, প্রকল্পের নামে তৃণমূলদের করে খাওয়ার জায়গা করে দিচ্ছে, ধার করছে আর তৃণমূলরা লুট করছে, আর বাংলার মানুষরা পড়ে পড়ে মরছে। 26শে বিধানসভা মমতা ব্যানার্জিও ধর্ম নিয়ে রাজনীতি করছে, আর আরেকটা দল রয়েছে ভারতীয় জনতা পার্টি, তারাও ধর্ম নিয়ে রাজনীতি করে। 26শে বিধানসভায় কি এই দুটো দলকে বাদ দিয়ে দ্বিতীয় বিকল্প বাংলার মানুষ খুঁজে নেবে? বাংলার মানুষ চায় যে বাংলার মানুষের জন্য যে লড়াই করবে, যে অত্যাচারের বিরুদ্ধে মানুষের রাস্তায় নামবে, যে বিভিন্নভাবে পশ্চিমবাংলার মানুষের পাশে দাঁড়াবে, কোনো প্রান্তে কোনো মা বোনের যে সম্মানহানি হলে সেখানে দৌড়ে যাবে, যদি কোনো মহিলাকে অপহরণ করা হয়, কোনো বাচ্চাকে অপহরণ করা সেখানে ছুটে যাবে, কোনো জনগণ বিরোধী কোনো বিল আসলে মানুষ রাস্তায় নামবে, অবরোধ করবে, তার জন্য যা যা গণতান্ত্রিক উপায় আছে সেগুলো অবলম্বন করে এগিয়ে যাবে। মানুষ তাকে দেখতে চায়, যারা ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছে তাদেরকে দেখতে চায় না। বিজেপি বা তৃণমূল থেকেও কি বিরোধী যে কংগ্রেস, আইএসএফ, বামফ্রন্ট আছে, তারা কতটা ভালো রেজাল্ট করতে পারে? এনারা তো ভোটে দাঁড়াচ্ছে, আইএসএফ কিছু জায়গায় তারা প্রভাবশালী, কংগ্রেসের তো মুর্শিদাবাদ মালদা ছাড়া আর কোথাও অস্তিত্ব সেরকম নেই। কিন্তু এনাদের সমস্যা হচ্ছে কি, এনারা ভোটের সময় সিম্বল নিয়ে ব্যালটে দেখা যায়, কিন্তু এমনি কোনো সুবিধা অসুবিধা হলে এদেরকে দেখা যায় না। আর ভোটে কংগ্রেসে যেই জেতে সেই তৃণমূলে চলে যায়, এটা হলো আরো একটা বড় সমস্যা। গোটা মুর্শিদাবাদে যে জিতেছে সেই তৃণমূলে চলে গেছে, সুতরাং মানুষ এই জায়গায় তাদেরকে ভরসা পায় না। আর তৃণমূলে যখন আপনি যখন বললেন যে তৃণমূলে চলে আসে, তৃণমূলে যখন অন্য দল থেকে আসে তাকে স্বাগতম জানানো হয়, তিনি স্বচ্ছ থাকে, আর যখন ওই দল থেকে বেরিয়ে যায় তখন গাদ্দার বলা হয়। এটাকে কেমন ধরনের? আচ্ছা, যে গাদ্দারি শিখিয়েছে, সবচেয়ে বড় গাদ্দার তো কংগ্রেসের সাথে মমতা ব্যানার্জি নিজে করেছে, সেই তো সবচেয়ে বড় গাদ্দার বিজেপির দালাল হয়ে। তো সুতরাং সেই জায়গাতে ওনার যে নোড়া, যে দাঁত, সেটাই ভাঙা হচ্ছে আরেকবার।